আসসালামু আলাইকুম। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে 2024-25 সেশনে, তোমাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে 2024 সালে যে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে, এই নোবেল পুরস্কারে কোন ক্ষেত্রে হচ্ছে কে পদক পেয়েছে এবং কিসের জন্য পেয়েছে এই বিষয়ে হচ্ছে তোমাদের জানাবো। এবং ভিডিও শেষের দিকে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য জানাবো, যেটার জন্য হয়তো তোমার পড়াশোনার বার্ডেন একটু কমে যাবে নোবেল পুরস্কারের ক্ষেত্রে। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা থাকবে, কারণ আজকের এই একটা ভিডিও থেকে তোমার ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন চলে আসতে পারে। ঠিক আছে, তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন। আর পুরস্কার বা হচ্ছে সম্মাননা এখান থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় প্রায়শই কিন্তু ধরতে গেলে প্রত্যেক বছরই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন আসে। আর সাম্প্রতিকের মধ্যে এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখানে নোবেল পুরস্কার সম্পর্কিত আমি তোমাদের কিছু প্রশ্ন দিয়েছি প্রথমে, এগুলো একটু তোমরা দেখো। যে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম কখন ঘোষণা করা হয়? বিজয়ীদের নাম ঘোষণা করা হয় হচ্ছে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার। এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। এগুলো হচ্ছে বেসিক ধারণা যে নোবেল পুরস্কার যারা পায় তাদের যে নাম, সেই নাম ঘোষণা করা হবে অক্টোবর মাসে প্রতি বছরের, এবং এটা হচ্ছে প্রথম সোমবারে। আর 2024 সালে দেখো, 2024 সালে হচ্ছে মোট নোবেল পুরস্কার লাভ করেন কতজন? 11 জন ব্যক্তিত্ব। এই 11 জন ব্যক্তিত্বের মধ্যে 10 জন পুরুষ এবং একজন হচ্ছে নারী। আর আলাদাভাবে একটা সংগঠন হচ্ছে নোবেল পুরস্কার লাভ করেন। মোট তাহলে মানে কতটা নোবেল পুরস্কার লাভ করলো 2024 সালে? মোট হচ্ছে 12টা। মোট 12টা কিন্তু নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে এই বছরে। এখন দেখো, আর একটা তোমাদের বেসিক প্রশ্ন, সেটা হচ্ছে এক একটা নোবেল পুরস্কারের যে অর্থমূল্য সেটা হচ্ছে 1,10,00,000 সুইডিশ ক্রোনা। হ্যাঁ, আর তোমরা হয়তো অনেকে জানো যে হচ্ছে নোবেল পুরস্কার প্রদান করা হয় হচ্ছে সুইডেন থেকে। তো একটা নোবেল পুরস্কারের যে প্রাইস মানি সেটার মূল্য হচ্ছে 1,10,00,000 সুইডিশ ক্রোনা। এটা তোমরা একটু মনে রাখবে। আর যেটাকে বাংলায় করলে কত টাকা হয়? 12,80,00,000 টাকা হয়। তো এগুলো হচ্ছে বেসিক ধারণা, এগুলো তোমরা একটু মানে জেনে নেবে। আর নোবেল পুরস্কার কার নামে হচ্ছে প্রদান করা হয়? আলফ্রেড নোবেল। তোমরা হয়তো অনেকে জানো, তিনি ডিনামাইট আবিষ্কার করেছিল, এটা হয়তো তোমরা জানো। তো এখন দেখা যাক যে নোবেল পুরস্কার কে কোন ক্ষেত্রে পেয়েছে। প্রথমে দেখো, মোট হচ্ছে 6টি বিষয়ে হচ্ছে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। তার মধ্যে প্রথমে আমরা দেখব হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার কে পান। শান্তিতে নোবেল পুরস্কার পান নিহন হিদান কাহো। হ্যাঁ, নিহন হিদান কায়ো। এটা কিন্তু একটা সংগঠন। এখন দেখা যাক যে এই সংগঠন আসলে কিসের ভিত্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। আর এই সংগঠনের নাম তোমরা একটু ভালো করে মনে রাখবা, নিহন হিদান কায়ো। ঠিক আছে, এটা হচ্ছে একটা সংগঠন বা হচ্ছে অর্গানাইজেশন। এখন এই নোবেল পুরস্কার কেন পান সেটার রিজনটা তোমরা দেখো। তোমরা হয়তো জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকি এবং হিরোশিমাতে হচ্ছে 2টা অ্যাটম বোম নিক্ষেপ করা হয়েছিল। তো এই যে একটা সংগঠনের কথা যে বললাম বা অর্গানাইজেশন নিহন হিদানকায়ো, এটা হচ্ছে একটা সংগঠন, এবং এই তাদের যে অবদান এই নোবেল পাওয়ার জন্য সেটা হচ্ছে পরমাণু অস্ত্রমুক্ত একটি বিশ্ব করার প্রচেষ্টা, এবং পরমাণু অস্ত্র আর কখনো ব্যবহার করা যে উচিত নয় সেটি প্রত্যক্ষদর্শীদের সাক্ষীর মাধ্যমে তুলে ধরার জন্য এই সংগঠনটি পুরস্কার লাভ করে। এখন দেখো, এই যে নিহন হিদানকায়ো, এটা হচ্ছে জাপানের পরমাণু অস্ত্রবিরোধী একটা সংগঠন। এটা তোমরা মনে রাখবে, এই সংগঠনটা হচ্ছে জাপানের। ওই অ্যাটম বোমের যে প্রভাব, ওইটার প্রভাব যে এখন পর্যন্ত জাপান যে ভোগ করতেছে, তো ওইটাই হচ্ছে বিশ্ববাসীর কাছে এই সংগঠন হচ্ছে তুলে ধরে। তো এটার রিজনেই হচ্ছে এই শান্তিতে নোবেল পুরস্কার পায় এই সংগঠন। এই কথাটা তোমরা একটু ভালো করে মনে রাখবে। এরপর হচ্ছে সাহিত্যে নোবেল পুরস্কার। সাহিত্যে নোবেল পুরস্কার কে পান? যিনি পান তার নাম হচ্ছেন হান কাং। ইনি হচ্ছেন দক্ষিণ কোরিয়ার একজন নাগরিক, এবং তার যে অবদান সেটা হচ্ছে গভীর কাব্যিক গদ্য যা ঐতিহাসিক আঘাতগুলোকে উন্মোচন করে এবং মানব জীবনের ভঙ্গুরতাকে সামনে আনে। ঠিক আছে, এই অনন্য লেখনী শৈলীর মাধ্যমে তাকে হচ্ছে এই সম্মাননা দেওয়া হয়। আর এখানে তোমাদের আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে তোমাদের মানে অবদান, এই অবদান থেকে আসলে প্রশ্ন আসার সম্ভাবনা কম। তোমাদের প্রশ্ন আসলে কে আসলে নোবেল পুরস্কার পেয়েছে, এখান থেকে তোমাদের নর্মালি প্রশ্ন হবে। আর মানে অবদানের ক্ষেত্রে এই যে প্রথম যে অবদানের কথা যেটা তোমাকে বললাম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। এরপরে দেখো, অর্থনীতিতে নোবেল পুরস্কার। অর্থনীতিতে নোবেল পুরস্কার পান মোট 3 জন। একজনের নাম হচ্ছে ড্যারন এসেমোনু। হ্যাঁ, ইনি হচ্ছেন যুক্তরাষ্ট্র এবং তুরস্ক উভয় দেশের নাগরিক। আরেকজন হচ্ছেন সাইমন জনসন, ইনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের নাগরিক। এবং সর্বশেষ জেমস এ রবিনসন, ইনিও কিন্তু
যুক্তরাষ্ট্রের নাগরিক, আর ইনারা কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। এরপরে হচ্ছে দেখো চিকিৎসায় নোবেল পুরস্কার, চিকিৎসায় দুইজন পান, একজন হচ্ছেন ভিক্টর অ্যামব্রোস, তিনিও যুক্তরাষ্ট্রের, আরেকজন হচ্ছে গ্রে রুবকুন, ইনিও কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক। এরপরে দেখো তোমাদের দেখতে হবে হচ্ছে পদার্থে নোবেল পুরস্কার। পদার্থে নোবেল পুরস্কার পায় দুইজন, একজন হচ্ছেন জন জে হোপফিল্ড, ইনিও কিন্তু যুক্তরাষ্ট্রের, আর আরেকজন হচ্ছেন জিওফ্রে ই হিন্টন, ইনি কিন্তু কানাডার নাগরিক। আর রসায়নে নোবেল পুরস্কার কারা পান? তো একজন হচ্ছে, মোট তিনজন পায়, তার মধ্যে একজন ডেভিড বেকার যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে ডেনিস হ্যাসপাবিস, ইনি কিন্তু যুক্তরাজ্যের বা হচ্ছে যেটাকে তোমরা হচ্ছে ইউনাইটেড কিংডম জানো, আর একটা হচ্ছে জন এম জাম্পার, ইনি কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক। আচ্ছা, তোমাদের আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা কেন নোবেল পুরস্কার বেশি পায়? এটার একটা রিজন তোমরা একটু বলো তো দেখি, তোমাদের কি মনে হয়। আর আমি তোমাদের শেষে মানে ইম্পর্টেন্ট একটা কথা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে এই যে তোমরা যারা হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দেবে, আর্টস বা হচ্ছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেবে, তাদের জন্য মানে নোবেল পুরস্কারের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক হচ্ছে সাহিত্য। এই সাহিত্য থেকে তোমাদের নোবেল পুরস্কারের প্রশ্ন আসবে। আরেকটা হচ্ছে শান্তি, সাহিত্য এবং শান্তি। ঠিক আছে, তোমরা যারা হচ্ছে আর্টস বা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দেবে, তাদের কিন্তু যে রসায়ন, পদার্থ, চিকিৎসা, এগুলো থেকে কিন্তু নোবেল পুরস্কারের যে প্রশ্নগুলা, ওইগুলো কিন্তু আসার সম্ভাবনা খুবই কম, এবং ওইগুলো কিন্তু আসে না। আসলে তোমাদের হচ্ছে সাহিত্য অথবা শান্তি, আর আসতে পারে হচ্ছে অর্থনীতি। এর বাইরে কিন্তু তোমাদের মানে সম্ভাবনা খুবই কম, মানে খুবই কম যে তোমাদের এইসব টপিকের বাইরে যে নোবেল পুরস্কারের প্রশ্ন আসবে, এটা মানে খুবই ক্ষীণ এরকম সম্ভাবনা প্রশ্ন আসার। আচ্ছা, যাই হোক, আমাদের আগামী 20 ডিসেম্বর থেকে হচ্ছে একটা কোর্স শুরু হবে জিকের উপরে। তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দাও, আমাদের এখানে অ্যাড হতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের যেসব টপিক প্রয়োজন সাধারণ জ্ঞানের জন্য, প্রত্যেকটা টপিক হচ্ছে তোমাদের পড়িয়ে দেওয়া হবে, এবং আমাদের এখানে তোমাদের যেসব জিনিস পড়ানো হবে প্রত্যেকটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে আননেসেসারি কোনো কিছু পড়ানো হবে না। এবং আমরা তোমাদের সাম্প্রতিকের উপরে হচ্ছে সাজেশন করে দেবো, শিট দেবো। তো সাম্প্রতিকে আমরা তোমাদের যেসব সাজেশন এবং শিট দেবো, এগুলো তুমি যদি কমপ্লিট করতে পারো, যদি সাম্প্রতিকে ঢাকা ভার্সিটিতে মোট 10টা প্রশ্ন হয়, তার মধ্যে অন্তত মিনিমাম 8টা প্রশ্ন হচ্ছে আমাদের এখান থেকে অবশ্যই কমন আসবে। ঠিক আছে, তো আমাদের এখানে ভর্তি ফি হচ্ছে 1000, তবে তোমাদের জন্য স্পেশাল অফারের বর্তমানে ভর্তি ফি হচ্ছে 500 টাকা। যদি তোমরা কিন্তু এই 500 টাকায় এই অফারটা নিতে পারো, আমি তোমাকে একদম সিউরিটি দিয়ে বলতে পারি, আমাদের এখানে তুমি যদি কোর্স কমপ্লিট করো, ঢাকা ভার্সিটির যে প্রশ্ন, এখানে তুমি অন্তত 15+ প্রশ্ন আমাদের এই কোর্স থেকে তুমি কমন পাবে। এর চাইতেও বেশি মিনিমাম একটা মার্কের কথা তোমাদের বললাম। তো এখানে তোমরা অ্যাড হতে পারো, যে সব জিনিস তোমাদের প্রয়োজন প্রত্যেকটা জিনিস তোমাদের পুরিয়ে দেওয়া হবে। আর এখানে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস লাইভ পাবে। ঠিক আছে, মোট হচ্ছে তোমরা 20টা ক্লাস পাবে, হ্যাঁ 20 ক্লাস। পাশাপাশি তোমরা কিন্তু ঢাকা ভার্সিটি রিটেনের উপরে কিন্তু এখান থেকে একটা সাপোর্ট পেয়ে যাবে। আর আমি এখানে তোমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যদি কেউ ভর্তি হতে চাও এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ঠিক আছে, এই নাম্বারে তুমি হচ্ছে ফোনে কল দিতে পারো বা হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর অবশ্যই জানাবে যে তুমি কোন কোর্সে ভর্তি হতে চাচ্ছ। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের কিন্তু মানে অফারটা কিন্তু লিমিটেড টাইমের জন্য, 500 টাকা তোমরা এই অফার মানে মিস করা তোমাদের জন্য ভালো হবে না। তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো, বেস্ট একটা পারফরমেন্স অবশ্যই আমাদের এখান থেকে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাবে।